গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে শুরু করলাম এই যে আমাদের ছোট্ট ব্যালকনিতে চাষ করা পুঁই শাক দিয়ে। তো এই পুঁই শাকটা আজকে আমরা কেটেছি। তো দেখুন বেশ বড় বড় পাতা হয়েছে, কিন্তু ব্যালকনিতে ওইটুকু জায়গায় এটা জন্মালে কি হবে, বেশ বড় বড়ই কিন্তু পাতা হয়। এর আগের বছরও কিন্তু এরকম বেশ বড় বড় পাতা হয়েছিল এই পুঁই শাকের। তো আজকে এটা রান্না করব। তো পুঁই শাক রান্না করার জন্য পুঁই শাকটা তো কেটে নিয়েছি, আর এখানে গাঁটি কচু, আলু, কুমড়ো আর এই যে বরবটি কটা ফ্রিজে অনেক দিন থেকে পড়েছিল, তো এইগুলো দিয়েই আজকে পুঁই শাকটা রান্না করব। তো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল, আর এর মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই পাঁচফোড়নের গন্ধটা কিন্তু পুঁই শাকে আমার বেশ ভালো লাগে। আর এবারে এই যে আলু আর গাঁটি কচুটা দিয়ে দিয়েছি, দিয়ে আলু আর গাঁটি কচুটা একটু ভালো করে ভেজে নেব, না হলে কিন্তু গাঁটি কচু আর আলুটা সেদ্ধ হবে না। আলু আর গাঁটি কচুটা ভাজতে ভাজতে আমি কিন্তু এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এবারে কেটে রাখা বরবটি, তারপরে কুমড়ো, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এবারে সমস্ত সবজি বেশ ভালো করে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতেই সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। সবজিটা ভাজার পর এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু প্রচুর শাক, তো সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি, কারণ এই দেখুন কড়াই কিন্তু ভরে গেছে, পুরো কড়াই উঁচু উঁচু হয়ে রয়েছে শাকে। তো অল্প অল্প করে দিয়ে দেব, যখন শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কমে যাবে, তখন আবার আরেকটু দিয়ে দেব। তো কড়াইটা এখন ঢাকা দিয়ে দেব। অবশ্যই এর মধ্যে আমি নুন আর চিনিটা দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন এই ঢাকনাটা পুরোপুরি আটকাচ্ছে না। আর এই যে বেশ কিছুক্ষণ পরে সমস্ত শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর প্রচুর জল বেরিয়েছে শাকটা দিয়ে। তো দেখুন কাঁচা অবস্থায় কত বেশি ছিল, আর যখন সেদ্ধ হয়ে গেছে তখন একদম অল্প হয়ে গেছে। আর এবারে এটা ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। আর এই যে শাকটা দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছিল। আর এদিকে আজকে ভাজি হচ্ছে চিচিঙ্গা আলু ভাজা। এই চিচিঙ্গা দুটো ফ্রিজে অনেক দিন থেকে ছিল, তো সেই জন্য চিচিঙ্গাটা ভাজা করে ফেলছি। আর এর মধ্যে আমি একটু সর্ষে ফোড়ন দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে চিচিঙ্গাটা ভাজা করে নিচ্ছি। আর চিচিঙ্গাটা ভাজা করতে করতে এখন সকালের খাবারটা খেয়ে নিচ্ছি হচ্ছে আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার সকালবেলা। আর এদিকে চিচিঙ্গা আলু ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। তো রোজ দিন সকালবেলা কিন্তু এটাই আমার রুটিন, মানে এই রান্না করতে করতেই সকালের খাবারটা আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিই। তো চিচিঙ্গা আলু ভাজাটা করার ফাঁকে খেয়ে নিয়ে আমি এই যে মাছটা ধুয়ে ফেলেছি, করব হচ্ছে ইলিশ মাছের আজকে পাতলা ঝোল করব। তো এই যে চিচিঙ্গা আলু ভাজাটা হয়ে গেছে, আর এর মধ্যে কটা ছোলাও দিয়ে দিয়েছিলাম, যেহেতু ছোলা সেদ্ধগুলো ঘরে ছিল। আর এদিকে ইলিশ মাছের জন্য মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। তো আজকে মিষ্টি কুমড়ো দিয়ে করব। আর ইলিশ মাছের হাতে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, আর এই বাটিতে মশলাটা জলে গুলে নিয়েছি। রয়েছে জিরে ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর অল্প একটু লবণ দিয়ে সমস্ত মশলাটা কিন্তু আমি গুলে নিয়েছি। আর এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। মাছটা কিন্তু সর্ষের তেলে রান্না করতেই আমার বেশি ভালো লাগে, মনে হয় যেন স্বাদটা ভালো আসে। আর এবারে মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। আমার কিন্তু কাঁচা ইলিশের ঝোলটাই বেশি ভালো লাগে খেতে, মনে হয় যেন মাছে স্বাদটা বেশি ভালো আসে। তবুও আজকে একটু ইচ্ছে হলো ভেজে করার, তো সেই জন্য মাছগুলোকে একদমই হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ইলিশ ঝোলে দিলে ভালো লাগবে না খেতে। তো এই যে দেখুন আমি এক পিঠ উল্টে দিয়েছি, আর এবারে মাছগুলো আমি তুলে নেব। বলেছিলাম একদমই হালকা ভাজবো, তো সেই জন্য হালকা ভেজে জাস্ট এপিট ওপিট একটু তেলে ভেজে নিয়েই তুলে নিচ্ছি। আর আমি দেখেছি ইলিশ মাছ ভাজলেই তেলটা যেন কেমন কালো হয়ে যায়, তো সেই তেলে আবার পরে রান্না করতে ইচ্ছাই করে না আমার। তো যাই হোক, দেখা যাক আজকে তেলটা কতটা কালো হয়। আর ওই মাছগুলো তুলে নিয়ে এবার বাকি মাছের পিসগুলো ভেজে নেব।
আর সমস্ত মাছগুলো তুলে নেবার পর এখন তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। দেখেছেন তেলটা কেমন কালো হয়ে গেছে। তো যাই হোক ওই তেলেই রান্না করে ফেলছি। আর কালো জিরে ফোড়নটা দিয়ে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব মিষ্টি কুমড়োগুলো। তবে মিষ্টি কুমড়োগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, যাতে কুমড়োগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় এরমভাবেই ভাজবো। তো এই যে মিষ্টি কুমড়ো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি গুলে রাখা মশলার পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। যারা যারা মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশের ঝোলটা খাননি তারা অবশ্যই কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে একবারে ইলিশ মাছের ঝোলটা খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো এই যে দেখুন মশলাটা কষিয়ে জল দিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এবার ভালো করে ফুটিয়ে নেব। তো ঝোলটা ফুটে গেছে, আর একটু ফুটিয়ে আর একটু ঘন করে তারপরে নামিয়ে নেব। তবে যেহেতু পাতলা ঝোল সেই জন্য খুব বেশি জল দেবেন না, মানে যতটা প্রয়োজন ততটাই জল দেবেন, আর তাতে খুব বেশি ফোটানোরও কিন্তু দরকার পড়ে না। আর এই যে ঝোলটা কিন্তু আমার বেশ ভালোভাবে ফুটে গেছে, আর এবারে এটা নামিয়ে নেব। আর এই যে মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরোচ্ছে। আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই সবাই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর বন্ধুরা আপনারা যারা 1 সেকেন্ড কি 2 সেকেন্ড মতন ভিডিও দেখে কমেন্ট করে দেন যে ভিডিও ভালো লাগলো বা সেরকম কিছু, প্লিজ দয়া করে ওরকম করবেন না। ভিডিও দেখবেন না তবু ওরকম কমেন্ট করবেন না, কারণ আপনারা যারা ওরকম কমেন্ট করেন না তাদের কমেন্ট দেখেই আমি বুঝতে পারি যে এই ভিডিও পুরো দেখার দরকার নেই, অন্তত পক্ষে 2 মিনিট কি 2.5 মিনিট তো দেখবেন। তো ওরকমভাবে কমেন্ট করবেন না, ভিডিও দেখারও কিন্তু দরকার নেই ওইভাবে যে 1 সেকেন্ড চালিয়েই আমি কমেন্ট করে দিয়ে চলে গেলাম, ওরকম দরকার নেই। তো যেসব বন্ধুদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটায় লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।